গণপরিবহনের ভাড়া বাড়ালো সরকার, আজ থেকেই কার্যকর। আরও 5 দিন থাকবে বিদ্যুৎ নিয়ে ভোগান্তি, জানালেন বিদ্যুতের যুগ্ম সচিব। যা শুরু করেছেন আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে, মন্তব্য রাশেদ খানের। তীব্র তাপে পুড়ছে রাজশাহী, 26 জেলায় মৃদু মাঝারি তাপ প্রবাহ। ঝিনাইদহের শৈলকুপাতে আধিপত্য বিস্তার নিয়ে 2 গ্রুপের সংঘর্ষে নিহত 1, আহত 10। ইরানের বদলে ইতালিকে বিশ্বকাপে নেওয়ার প্রস্তাব। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে বেড়েছে 11 পয়সা বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। আজ সচিবালয়ে পরিবহন ভাড়া বাড়ানোর বিষয়ে শ্রমিক মালিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান। ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হবে উল্লেখ করে শেখ রবিউল আলম বলেন, ডিজেল চালিত বাসের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সিএনজি চালিত বাসের ক্ষেত্রে ভাড়া বৃদ্ধির বিষয়টি বিবেচিত হবে না। সেতুমন্ত্রী বলেন, জনস্বার্থ বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের প্রতি ভাড়া কিলোমিটারে 11 পয়সা বাড়বে। আন্তঃজেলায় 52 সিটের গাড়ির ভাড়াও প্রতি কিলোমিটারে 11 পয়সা বাড়বে। এছাড়াও ডিটিসি এবং মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে 11 পয়সা বাড়িয়ে সমন্বয় করার সিদ্ধান্ত আমরা নিয়েছি। আন্তর্জাতিক সংকট সৃষ্টি হওয়ার পর সরকার প্রায় 1.5 মাসের মতো চেষ্টা করেছে জ্বালানি তেলের দাম না বাড়াতে, মন্তব্য করেন সড়ক মন্ত্রী। তিনি বলেন, পরবর্তীতে ন্যূনতম রেটে এটা বাড়ানো হয়েছে প্রতি লিটারে 15 টাকার মতো, যার ফলে পরিবহন খাতে ভাড়া বাড়ানো একটা দাবি উত্থাপিত হয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। তিনি আরও বলেন, আমরা এটাকে সমন্বয় করতে চেয়েছি মাত্র, ভাড়া বৃদ্ধি হিসেবে আমরা এটা দেখতে চাচ্ছি না। সমন্বয়ের একটা দাবিও আছে, যেহেতু জ্বালানির দাম বেড়েছে সেটা বিবেচনায় নিয়ে তৃতীয়বার দীর্ঘ সময় বৈঠকের পর এই সিদ্ধান্ত। চলতি মাসের আরও 5 দিন দেশে বিদ্যুৎ নিয়ে ভোগান্তি থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব উম্মে রেহেনা। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে কথা জানান তিনি। উম্মে রেহেনা বলেন, চলতি মাসের 28 তারিখ পর্যন্ত দেশে বিদ্যুৎ নিয়ে ভোগান্তি থাকবে, তবে মে মাসের শুরুতে পরিস্থিতির উন্নতি হবে। এ সময় তিনি আরও বলেন, বিদ্যুৎ উৎপাদনে পর্যাপ্ত গ্যাস সরবরাহ করা যাচ্ছে না, ফলে উৎপাদন ঘাটতি তৈরি হচ্ছে। চাহিদার অর্ধেকের কম বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে। এছাড়াও ফার্নেস অয়েল দিয়ে উৎপাদন করা খরচ বেশি। চাহিদার তুলনায় প্রায় 3000 মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হচ্ছে জানিয়ে উম্মে রেহানা বলেন, মে মাসের প্রথম সপ্তাহে 1982 মেগাওয়াট বিদ্যুৎ বেশি উৎপাদন হবে, এতে করে সংকট কমবে, লোডশেডিং কম হবে। এছাড়াও গ্রাম ও শহরের বিদ্যুতের লোডশেডিং পার্থক্য কমাতে খুব দ্রুত উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত হবে। শিবিরের উদ্দেশ্যে গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, যা শুরু করেছেন আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে। বুধবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি কথা বলেন। রাশেদ খান লিখেছেন, শিবির তাদের সকল নেতাকর্মীকে প্রকাশ্যে আনলে বেশ কিছু সমস্যা হতে পারে বলে তারা মনে করছে। এর বড় একটি কারণ সরকারি চাকরি বাকরি। যেহেতু জামায়াত ক্ষমতায় আসতে পারেনি, সুতরাং শিবিরের সবাই প্রকাশ্যে আসলে সরকারি চাকরি বাকরিতে সমস্যা হতে পারে। রাজনৈতিক কারণ দেখিয়ে ভেরিফিকেশন বাদ পড়ে যাবে। এ কারণে শিবির তার বড় একটি অংশকে সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে রেখে দেয়। তিনি আরও লিখেছেন, এছাড়া আরেকটি অংশকে ক্ষমতাসীনদের মধ্যে অনুপ্রবেশ করায়। এতে ক্ষমতাসীনদের ছত্র ছায়ায় চাকরি বাকরিতে ভালো সুযোগ সুবিধা পায়। এখন যদি সবাইকে শিবির ওপেন করে ফেলে, তখন উপরোক্ত সুযোগ থেকে বঞ্চিত হতে পারে বলে তারা মনে করছে। প্রকাশ্যে রাজনীতি নিয়ে রাশেদ খান লিখেছেন, দেশকে এই সংকট থেকে বাঁচাতে শিবিরের উচিত প্রকাশ্যে রাজনীতি রপ্ত করা। তাদের মনে রাখা উচিত, দেশে গণ অভ্যুত্থান হয়েছে। এখন চাকরি বাকরিতে মেধা থাকলে বাদ দেওয়ার সুযোগ নেই, কিন্তু এজন্য তো রাজনীতির গুণগত পরিবর্তনে আপনাদেরও ভূমিকা রাখতে হবে। সরকারকে বিরোধী দল হিসেবে সহযোগিতা করতে হবে, কিন্তু সহযোগিতা না করে সারাক্ষণ নব্য ফ্যাসিবাদ, চাঁদাবাজ, সংস্কার বিরোধী 16 দিনের মধ্যে পতন ঘটাবেন, আরেকটা গণ অভ্যুত্থানের মাধ্যমে বিএনপিকে আওয়ামী লীগের অবস্থা করবেন বলে হুমকি দেবেন, বিষোদাগার করবেন, আবার সব ক্ষেত্রে সমান সুযোগও চাইবেন, সেটা অন্তত বাংলাদেশের বাস্তবতায় হয় না।
তীব্র তাপে পুড়ছে রাজশাহী বিভাগ। এছাড়া খুলনা বিভাগের 10 জেলা ও ঢাকা সহ মোট 27 জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম এর দেওয়া পূর্বাভাসে তথ্য জানানো হয়। সংস্থাটি জানিয়েছে, দেশের রাজশাহী জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ ও খুলনা বিভাগ সহ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ঝিনাইদহের শৈলকুপার মাধবপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে মোহন শেখ নামে একজন কৃষক নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে উভয় পক্ষের অন্তত 10 জন। নিহত মোহন শেখ মাধবপুর গ্রামের মৃত মতলেব শেখের ছেলে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ সকাল 11টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় গ্রামবাসী ও শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানিয়েছেন, আধিপত্য বিস্তার নিয়ে মনোহরপুর ইউনিয়নের 9 নম্বর মাধবপুর ওয়ার্ড বিএনপির সভাপতি শের আলী ও সাধারণ সম্পাদক মশিউর রহমান দুলালের মধ্যে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে আজ সকালে উভয় পক্ষের লোকজন ঢাল, সরকি ও গ্রাম্য অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হওয়ার ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন ও পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মোহন শেখকে মৃত ঘোষণা করেন। নিহত মোহন শেখ দুলাল গ্রুপের কর্মী ছিল। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আব্বাস নামের একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে এলাকায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানের পরিবর্তে ইতালিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ দূত। ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী ইতালির প্রধানমন্ত্রী জার্জিয়া মেলোনির সঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক সম্পর্কে টানাপোড়েন মেরামতের অংশ হিসাবে এই প্রস্তাব দেওয়া হয়েছে। ইরান যুদ্ধ ইস্যুতে পোপের বিরুদ্ধে ট্রাম্পের বক্তব্যের জেরেই 2 নেতার মধ্যে দূরত্ব তৈরি হয় বলে জানানো হয়। মার্কিন বিশেষ দূত পাউলো জাম্পোলি বলেন, তিনি ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো এবং ট্রাম্পের কাছে ইতালিকে ইরানের জায়গায় নেওয়ার প্রস্তাব দিয়েছেন। তার ভাষায়, 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির মতো দলের অন্তর্ভুক্তি বিশ্বকাপের মান বাড়াবে। তবে এই বিষয়ে এখনও হোয়াইট হাউস, ফিফা, ইতালিয়ান ফুটবল ফেডারেশন বা এশিয়ান ফুটবল কনফেডারেশন আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। দর্শক, এ ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।